শোনো বৌমা, তোমাকে আজ আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি। হয়তো তুমি আগের মতো শুধু সংসারটাই করবে, তোমার সকল ধ্যান জ্ঞান থাকবে আমার ছেলে আর এই সংসারকে ঘিরে, না হয় তোমার ওই ব্যবসা। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কোনটা বেছে নেবে, স্বামী সংসার নাকি ব্যবসা? কথাগুলো শুনে নিলাই বুকের ভেতরটা হঠাৎ করে কেমন মোচড় দিয়ে উঠল। অদ্ভুত ব্যাপার, এতদিন ধরে যে প্রশ্নটার উত্তর সে নিজেই খুঁজছিল, আর সেই প্রশ্নটার অন্য একজন তার সামনে ছুড়ে দিল। স্বামী নাকি নিজের স্বপ্ন, সংসার নাকি নিজের অস্তিত্ব। এক মুহূর্তের জন্য নীলার মনে হলো সে যেন আবার সেই পুরনো জায়গায় দাঁড়িয়ে আছে। সেই একই চার দেয়াল, মুখে ভরা ভালোবাসা, আড়ালে অবহেলা করা একই মানুষগুলো, আর একাকী নীলা। হ্যাঁ, নীলা ভীষণ একা হয়। মনে পড়ে গেল তার সেই একাকী রাতগুলোর কথা। অরুটের বিছানায় তার পায়ে থেকেও কত রাত ছিল না তার মনের কাছাকাছি। স্বামী ছিল, সংসার ছিল, অথচ ভালোবাসার জন্য হাত বাড়ালে মুঠোভর্তি শূন্যতা ছাড়া কিছুই পায়নি। কতবার সে নিজেকে বুঝিয়েছে অরুটে ব্যস্ত, পুরুষ মানুষ, সংসারের দায়িত্ব তার ঘাড়ে। সবসময় তো আর আমাকে সময় দেওয়া সম্ভব না। কতবার নিজের কষ্টটাকে নিজেই গিলে ফেলেছে, কতবার নিজের অভিমানী ভাবনাগুলো অহেতুক বাড়াবাড়ি ভেবে উড়িয়ে দিয়েছে। কিন্তু এত কিছু পরে বিনিময়ে কী পেয়েছে? না ভালোবাসা, না অগ্রাধিকার, বরং ধীরে ধীরে সে হয়ে উঠেছে এমন একজন মানুষ যার উপস্থিতি তাই যেন সংসারের কাছে স্বাভাবিক, অথচ অনুপস্থিতিটা কেউ অনুভব করে না। নীলা বুকের ভেতরটা আবার কেঁপে উঠলে। সে আর সেই জীবন ফিরতে চায় না। সে চায় না অর্থের জীবনে শুধু একজন দায়িত্ব হয়ে থাকতে, চায় না স্ত্রী নামে সম্পর্কটা কেবল খাবার দাবার, কাপড় চোপড়, সংসারের হিসাব আর কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাক। সে ভালোবাসা হতে চায় কারো ব্যস্ত জীবনে অবস্থিত সময়টুকু নয়, বরং কারো জীবনে গুরুত্বপূর্ণ অংশ হতে চায়। সে চায় অর্থ কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একবার অন্তত তার কথাও ভাবুক। সে চায় তার অসুস্থতায় কেউ রাত জেগে পাশে বসে থাকুক। সে চায় তার মন খারাপের কারণ জানতে কেউ ব্যস্ত হয়ে উঠুক। সে চায় সে একজন স্ত্রী হিসাবে নয়, একজন মানুষ হিসাবে মূল্য পাক। এই চাওয়াগুলো কি এত বেশি? নিজের কাছেই প্রশ্ন করে নীলা। তার মন তৎক্ষণাৎ জবাব দেয়, না, এগুলো কোনো বিলাসিতা নয়, এগুলো ভালোবাসার ন্যূনতম প্রাপ্ত। অনেক আগে থেকে নীলা এমন একটা দিনের কথা কল্পনা করে রেখেছিল, যেদিন হয়তো তাকে বলা হবে স্বামী, সংসার অথবা নিজের শখ, দুটির মধ্যে একটাকে বেছে নিতে হবে। সে জানতো এমন দিন আসতে পারে, আর তাই হলো। কিন্তু তখনও সে ভাবেনি প্রশ্নটা শুনলে তার ভিতরে এতটা শূন্যতা তৈরি হবে, কারণ সে আজ বুঝতে পেরেছে তাকে আসলে ব্যবসা ছাড়তে বলা হচ্ছে না, তাকে আবারও নিজের একটা অংশ মেরে ফেলতে বলা হচ্ছে। কিন্তু কে সারবে তার ব্যবসাকে? কেন সংসার টিকিয়ে রাখার দায়িত্বটা সবসময় নারী আত্মত্যাগের উপর দাঁড়িয়ে থাকবে? একজন নারী সংসার করবে, এটা স্বাভাবিক, কিন্তু সংসার করার অর্থ কি নিজের স্বপ্নগুলো কবর দেওয়া, নিজের ইচ্ছেগুলো ধীরে ধীরে মেরে ফেলা, নিজের সামর্থ্যকে অস্বীকার করা? নীলা তো সংসার থেকে পালিয়ে যাচ্ছে না, সে ঘর ছেড়ে কোথাও চলে যাচ্ছে না, সে কেবল ঘরের পাশাপাশি নিজের জন্য একটা পৃথিবী বানাতে চাইছে। তার দুই ননদ কাজ করছে, তার ছোট যা কাকলি অনলাইনে কাজ করছে। তাদের ক্ষেত্রে সংসার আর তাদের স্বপ্নের পাশাপাশি চলতে পারলে নীলার ক্ষেত্রে কেন দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে? কেন প্রতিবার নীলাকে প্রমাণ করতে হবে যে সে ভালো বউ? কেন তাকে নিজের ইচ্ছা বিসর্জন দিয়ে নিজের ভালোবাসার যোগ্যতা প্রমাণ করতে হবে? হঠাৎ করে নীলার মনে হলো এতদিন সে আসলে ভালো বউ হওয়ার প্রতিযোগিতা নিজেকে হারিয়ে ফেলেছে। সবাইকে খুশি করতে গিয়ে একসময় সে ভুলেই গিয়েছিল নিজেকে খুশি রাখার একটা দায়িত্ব তার নিজের আছে। চোখের কোণে জমে থাকা পানিটুকু নীলা শক্ত হয়ে হাতে মুছে ফেলল। বহু কেঁদেছে সে, এতটাই কেঁদেছে যে কান্নার শব্দে একসময় তার নিজের কাছে বিরক্তিকর, অর্থহীন হয়ে গিয়েছিল। নিঃশব্দে গুমড়ে গুমড়ে কাঁদতে কাঁদতে একটা মানুষ কিভাবে ভেতর থেকে ধ্বংস হয়ে যায় নীলা সেটা জানে। কিন্তু আজ তার চোখের পানি থাকলেও সেই পানির ভিতর আগের মতো অসহায়ত্ব নেই। আসে ক্লান্তি, আসে ক্ষত, আর সেই ক্ষতের গভীর থেকে জন্ম নেয় একরাশ আত্মসম্মান। নীলা ধীরে ধীরে মাথা তুলল, শীত দ্বারা সোজা করে শাশুড়ির চোখে চোখ রেখে বলল, আপনার দুই মেয়ে, আমার ছোট জায়ের বেলা তো কখনো এমন কথা বলা হয়নি, তাহলে আমার বেলায় বা উঠেছে কেন মা? যাই হোক, তারা যদি নিজের চাকরি সেরে ঘর সংসার করে তাহলে আমিও ছেড়ে দেবো, অন্যথায় ছাড়বো না। কথাটা বলার পর নীলা নিজের কণ্ঠস্বর শুনে খানিকটা থমকে গেল। এটা কি সত্যি সে বলেছে, যে নীলা এত বছর ধরে কারো মুখের ওপর না বলতে পারেনি? আর সেই নীলাই এত স্পষ্টভাবে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল। অন্যদিকে কেবিনে উপস্থিত সবাই যেন একই সঙ্গে নিঃশ্বাস আটকে ফেলল। নীলার স্পষ্ট জবাব শুনে কেউ বিশ্বাস করতে পারল না এই নীলাকে, কারণ নীলা বরাবরই কোমল, মিষ্টিভাবে লাজুক স্বভাবের। বিয়ের পর থেকে আজ অবধি শ্বশুরবাড়ি কারো কথা অমান্য করেনি, নিজের পছন্দ অপছন্দের চেয়েও অন্যের স্বস্তিকে বেশি গুরুত্ব দিয়েছে। আর তারা অদ্ভুত স্বভাবের মানুষ, যে মানুষটি প্রতিনিয়ত নিজের ইচ্ছা গিলে
তাদের স্বস্তি দিয়েছে। তাকে তারা ভাবছে সে এমনই, যে মানুষটি প্রতিবাদ করেনি তাকে তারা ধরে নিয়েছে, তার প্রতিবাদ করার ক্ষমতা নেই। যে মানুষটি নীরবে থেকেছে তাকে তারা ভেবে নিয়েছে সে বুঝি কিছু বোঝে না। অথচ নরম মানুষ অবুঝ বা বোকা হয় না। অনেক সময় তারা শুধু সম্পর্কটাকে বাঁচানোর জন্য নিজের সঙ্গে যুদ্ধ করে, আর সেই যুদ্ধটা যতদিন বাহিরে দেখা যায় না ততদিন সবাই ধরে নেয় মানুষটা দুর্বল, অজ্ঞ। আসলে নীলার নীরবতা কখনো অজ্ঞতা ছিল না, ছিল ভালোবাসা মোড়ানো, ছিল সম্পর্কটা হারানোর ভয়, ছিল সংসারটা যেন না ভাঙে এই একতরফা দায়বোধ। কিন্তু দীর্ঘদিন ধরে যখন একজন মানুষ নিজের অনুভূতি তাকে উপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন একসময় তার ভেতরে একটা সীমারেখা তৈরি হয়। সেই সীমারেখা পার হওয়ার পর তার কান্না আসে না, আসে সিদ্ধান্ত। নীলার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। এতদিন সে তাদের ভালোবেসেছে, তাদের কথা মেনেছে, তাদের আবদার রেখেছে, নিজের অসুবিধাকে তুচ্ছ করে সংসারকে সুবিধা বড় করেছে। আর তার বিনিময়ে তারা কী দিয়েছে? একটা ভালো বউ হওয়ার সার্টিফিকেট। কিন্তু নীলা আজ বুঝতে পেরেছে শুধু ভালো বউ হয়ে বেঁচে থাকলে হয় না। একজন নারীকে আগে একজন মানুষ হিসাবে বাঁচতে হয়। নিজের পায়ের নিচে নিচের মাটি থাকা দরকার। কারণ যার নিজের কোনো আশ্রয় নেই সে যতই ভালোবাসা পাক, সেই ভালোবাসার ভিতরে নিরাপত্তাহীনতা থেকে যায়। আর অরিত্রের পরিবার হয়তো ঠিক সেটাই ভয় পাচ্ছে। নীলা যদি নিজের পায়ে দাঁড়িয়ে যায়, নীলা যদি নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখে, নীলা যদি বুঝে যায় ভালোবাসার জন্য তাকে প্রতিবার নিজের অস্তিত্ব বিসর্জন দিতে হবে না, তাহলে এতদিন সেই অদৃশ্য কৃতজ্ঞ কোথাও থাকবে। এই ভয়টা হয়তো তাদের অস্বস্তিতে আসলে কারণ। নীলার জবাবে অরিত্রের মা খেকিয়ে উঠলেন। কি বললে বৌমা? তুমি নিজেকে এখন আমার মেয়েদের সঙ্গে তুলনা করছো? নীলা আবারও গলা উঁচু করল না, বরং অদ্ভুত শান্ত কণ্ঠে বলল, তুলনা কি পেলেন আম্মা? যার সাথে তাই বলেছি। ওদের কথা না হয় বাদ দিলাম, কিন্তু আপনার আরেক ছেলের বউ তো অনলাইনে কাজ করে, ওর বেলার যেটা সঠিক আমার বেলায় কেন সেটা ভুল? আমিও তো ঘরে বসেই কাজ করছি। কাকুলির প্রসঙ্গ আসতে অরিত্রের মা খানিকটা থেমে গেলেন। কাকুলি এমন একজন মানুষ যে নিজের জন্য একটা পথ তৈরি করার পাশাপাশি অন্য নারীদের সেই পথে হাঁটতে উৎসাহ দেয়। নীলা যখন অনলাইনে ব্যবসা শুরু করেছিল তখন সবার আগে কাকুলি তাকে উৎসাহ দিয়েছিল, কারণ সে বিশ্বাস করে প্রতি নারীরাই উচিত নিজের জন্য ন্যূনতম কিছু করার। তাই সে নিজের আশেপাশের লোক সকল নারীদের অনুপ্রাণিত করে নিজেদের জন্য কাজ করায়। অরিত্রের মা কিছু বলতে যাবেন, তার আগেই নীলা আবার একটু ধীরে বলল, আচ্ছা মা, একটা সংসারে সব দায়িত্ব কি শুধু নারীদেরই? কথাটা বলে সে একটু থামে। ঘরটা তখনও নিস্তব্ধতায় সেয়ে রয়েছে। নীলা একবার চারপাশে তাকালো। আজ আর ভয় করছে না, বরং এতদিন ধরে নিজের ভেতরে জমিয়ে রাখা প্রশ্নগুলো উচ্চারণ করতে পারার মধ্যে এক ধরনের অদ্ভুত মুক্তি অনুভব করছে। পুরুষের দায়িত্ব কি শুধু সংসারে খরচ দেওয়া পর্যন্ত? এর বাইরে তার সংসারে বা স্ত্রীর প্রতি কোনো দায়িত্ব নেই? সে অরিত্রের দিকে এক পলক দেখে নিয়ে বলে, গত বছর আমার নিউমোনিয়া হয়েছিল। কতটা ভুগতে হয়েছিল আশা করি আপনারা সবাই জানেন। 20 দিন হাসপাতালে ছিলাম। কই তখন তো আপনার ছেলে একটা দিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে আমার পাশে বসে থাকেনি, রাত জেগে আমার দেখাশোনাও করেনি। তখন আমার বৃদ্ধা মাই আমার পাশে ছিল। কই তখন তো কেউ বলেনি অরিত্র হয় স্ত্রীকে বেছে নাও, নয়তো চাকরিকে। কথাগুলো বলতে বলতে নীলার চোখের সামনে ভেসে উঠল হাসপাতালের সেই সাদা দেয়াল, অক্সিজেনের গন্ধ, রাতের নিস্তব্ধতা, শরীরে অসহ্য দুর্বলতা, আর পাশে থাকা বৃদ্ধ মাকে কাঁপা হাতের যত্ন। সেই সময় অরিত্রকে খুব মনে পড়ছিল তার, ভীষণ। কিন্তু ফোনের ওপাশে ব্যস্ত একটা কণ্ঠ ছাড়া সে আর কিছুই পায়নি। অরিত্র প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তার সাথে দেখা করতে আসলেও একদিনও তার সাথে থাকিনি হসপিটালে। তখন তার অফিসে জরুরি কাজ ছিল নাকি? তখন সে অরিত্রের কাজের প্রয়োজনীয়তা বুঝেছিল। তাহলে আজ অরিত্রের পরিবার কেন তার কাজের প্রয়োজনীয়তাকে বুঝতে পারছে না? বিয়ের পর আমার সব দায়িত্ব আপনার ছেলের, তাহলে সে কেন তখন আমার দায়িত্বটুকু আমার মায়ের কাঁধে বসিয়ে দিয়েছিল? নীলার কণ্ঠে অভিযোগ ছিল না, ছিল এক ধরনের নির্মম প্রশ্ন। সে প্রশ্ন উত্তর হয়তো উপস্থিত কেউই দিতে পারবে না। সে আবার বলল, আচ্ছা সেসবও বাদ দিলাম, আপনাকে একজন বিবেকবান মানুষ ভেবে একটা প্রশ্ন করি। বিয়ের পর মেয়েদের কেন নিজের শখ আহ্লাদ বিসর্জন দেবে সংসারের জন্য? শখ ছাড়া মানুষ বাঁচে? একটু থেমে খুব ধীরে বলল, আপনি হয়তো বলবেন বাঁচে, কিন্তু আমি বলবো সেটা বেঁচে থাকা নয়, সেটা শুধু দিন পার করা, যেমনটা আমি এতদিন বেঁচে এসেছিলাম। তার চোখের একবার পানি এসে জমলো, কিন্তু সে পানি মুছে ফেললো না। আজকে এই কান্না আগের কান্নার মতো নয়, এই কান্না অসহায়ত্ব নেই, নিজে
শর্তটাকে মেনে নেওয়ার সাহস। আমি সংসার করতে চাই মা, অরিত্রকে ভালোবাসি বলে এই সংসারটাকে এত বছর ধরে আঁকড়ে ধরে রেখেছি, কিন্তু তার মানে এই নয় যে সংসার বাঁচাতে গিয়ে আমাকে প্রতিদিন নিজের একটা অংশ মেরে ফেলতে হবে। আমার শখ, আমার ব্যবসা, আমার জীবনের একটি অংশ। নীলা একটু থামলো, তারপর খুব দৃঢ় স্বরে বলল, আমি কাউকে ছেড়ে নিজে ব্যবসা করতে চাই না। আমি শুধু চাই আমার সংসারের ভেতর আমার নিজের জন্য একটু জায়গা থাকুক, আমার চাওয়ার মূল্য দেওয়া হোক। শুধু বিয়ে করা বউ না, একজন মানুষ হিসাবে আমার মূল্যায়ন করা হোক। নিজের হয়ে যতটুকু বলা উচিত বলে নিলাম, মনে করেছে ততটুকু বলা শেষে সে একবারে চুপ হয়ে যায়। তার কথা দৃঢ়তাই বলে দিচ্ছে, সে কতটা পরিবর্তন হয়েছে ভিতরে ভিতরে। অরিত্রের মা চোখ মুখ অস্বাভাবিক গম্ভীর করে নীলাকে প্রশ্ন করে, তার মানে তুমি তোমার ব্যবসা ছাড়বে না? নীলা তৎক্ষণাৎ তার কথার উত্তর দেয় না, বরং একটু সময় নিয়ে রয়ে সয়ে বলতে চায় কিছু, কিন্তু তার আগে একটি পুরুষালী গম্ভীর গলায় থেকে শোনা যায় বয়োবৃদ্ধের প্রশ্নের উত্তরটি। না, নীলা ছাড়বে না ব্যবসা। গল্পের নাম মূল্য, পর্ব 7। সাদিয়া সুলতানা মনি। চলবে।